আসসালামু আলাইকুম। শুভ সকাল প্রিয় শিক্ষার্থী। ওয়ালাইকুম আসসালাম। তোমরা সবাই আছো বলো না? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আমি আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন কার্যক্রমে যে ডিজিটাল প্ল্যাটফর্ম জুম ব্যবহার করে যে ক্লাসগুলো পরিচালিত হচ্ছে সেই ক্লাসে তোমাদের সাথে যুক্ত হতে পেরে আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার তো অনুরোধ করছি। আমি আজকে তোমাদের সাথে যে বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে অর্থনীতি অনার্স তৃতীয় বর্ষ, কোর্স কোড 232205। বিষয় কোর্সের নাম বাংলাদেশের অর্থনীতির অধ্যয়ন। আর আজকে যে বিষয়ের বা পাঠের উপর আমি আলোচনা করব সেটি হচ্ছে শিল্প। তো আমার পরিচয় আমি দিয়ে নিচ্ছি। আমি মোহাম্মদ আলী, সহকারী অধ্যাপক অর্থনীতি, সরকারি বিএল কলেজ খুলনা। ইমেল আইডি mdali3009@gmail.com। এই স্ক্রিনটা পুরোটাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের কপিরাইট। নিচে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট তোমরা দেখতে পাচ্ছ, www.nu.ac.bd, copyright @nu online lectures @gmail.com। এই ইমেইলে এইগুলো থাকবে এবং এদের একটা সাইট আছে, সেটা পরবর্তীতে তোমাদের জানিয়ে দেওয়া হবে। তোমরা ইচ্ছে করলেই সেখান থেকে এই ক্লাস সহ আরো অন্যান্য ক্লাসের ভিডিওগুলো, লেকচারগুলো পেয়ে যাবে। So welcome to the National University online classes. During this pandemic, I feel proud to be the part of this NU online video class lecture as a resource person. Please maintain the health rules. Economics subject, program honors, course code 232205. Name of the course is Studies in Bangladesh Economy. Lecture number 5, lecture industry. This is Muhammad Ali, Assistant Professor, Government BL College Khulna. আমাদের আজকের পাঠ, আজকে যে বিষয়ের উপর আমি তোমাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে শিল্প কি। বাংলাদেশের অর্থনীতিতে শিল্পের গুরুত্ব, কুটির শিল্প, ক্ষুদ্র শিল্প, বৃহৎ শিল্পের গুরুত্ব এবং বাংলাদেশের শিল্পনীতি, এটা হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয়। তো আমরা এই আলোচনা শেষে তোমরা যে বিষয়গুলো শিখতে পারবে সেটি হচ্ছে যে শিল্প কি সেটা সম্পর্কে তোমরা বলতে পারবে, বাংলাদেশের অর্থনীতিতে শিল্পের গুরুত্ব কি আছে সেটা বলতে পারবে, ক্ষুদ্র শিল্প, কুটির শিল্প এবং বৃহৎ শিল্পের সংজ্ঞাটা পরিষ্কার করে বলতে পারবে, এবং কয়েকটি বৃহৎ শিল্প বাংলাদেশের অর্থনীতিতে কেমন অবদান রাখছে, তাদের গুরুত্বটা কি সেটা সম্পর্কে বলতে পারবে। এবং সর্বশেষ আমাদের বাংলাদেশ সরকার কর্তৃক যে শিল্প নীতি 2010 পাশ হয়েছে সেটার বিশেষ বিশেষ দিকগুলো তোমরা জানবে এবং সেটা আলোচনা করতে পারবে, ব্যাখ্যা করতে পারবে। প্রথমে আমাদের জানতে হবে যে শিল্প কি। অর্থাৎ যে প্রক্রিয়ার মাধ্যমে প্রাথমিক পণ্যকে মাধ্যমিক এবং চূড়ান্ত বা টারশিয়ারি পণ্যে রূপান্তর করা হয় সেই টাকে বলা হচ্ছে শিল্প। শিল্পে কিন্তু প্রাথমিক পণ্য নিয়ে কাজ নাই, ওই প্রাথমিক পণ্য তৈরি করে না, প্রাথমিক পণ্য থেকে মাধ্যমিক এবং চূড়ান্ত পণ্য এরা তৈরি করে থাকে। এখানে পিএইচ কলেন বলছেন যে শিল্প হলো সমস্ত কারখানা অথবা প্রতিষ্ঠান অথবা প্রক্রিয়া যা পণ্য প্রস্তুতের সাথে সম্পৃক্ত। এমসি শুক্লা বলছেন যে পণ্যের উত্তোলন, উৎপাদন, রূপান্তর, প্রক্রিয়াজাতকরণ কিংবা সংযোজন, এই যাবতীয় কার্যাবলী যে প্রতিষ্ঠান করবে তাদেরকে আমরা বলবো শিল্প। এটা গেল শিল্পের সংজ্ঞা। তাহলে আশা করি শিল্প সম্পর্কে তোমরা বলতে পারবে যে শিল্প জিনিসটা কি। অন্যভাবে আমরা বলতে পারি যে কতগুলো উৎপাদন প্লান্ট নিয়ে তৈরি হয় একটা ফার্ম, আবার কতগুলো ফার্মের সমষ্টি হয় একটা শিল্প। অর্থনীতির আর একটা দিক থেকে যদি আমরা এটাকে প্রকাশ করি, তো আমরা আসি যে বাংলাদেশের অর্থনীতিতে শিল্পের গুরুত্ব বা শিল্পের প্রয়োজনীয়তা কি। আসলে আমাদের অর্থনীতিতে শিল্পের দরকার আছে কি নাই। প্রথমে আমরা আসলাম শিল্প নিয়ে, সেটা হচ্ছে আমাদের কৃষির উন্নয়ন।
সেটা কি, যেহেতু আমরা জানি যে বাংলাদেশ একটি কৃষি নির্ভর দেশ, এদেশের অর্থনীতিতে কৃষির একটি বিশাল অবদান রয়ে গেছে এবং এখানে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রায় 60% উপরে লোক জড়িত আছে এবং সরাসরি জড়িত 40% লোক কৃষিতে কর্মসংস্থান তাদের হয়েছে। তো এত বড় একটি ক্ষেত্রে যেহেতু বিশ্বের সর্বত্র আধুনিকায়ন হচ্ছে, প্রযুক্তির ছোঁয়া লাগছে, তো এখানে যদি আধুনিক প্রযুক্তি, আধুনিক চাষাবাদ ব্যবস্থা প্রণয়ন করা না যায় তাহলে কিন্তু কৃষির উন্নয়ন করা সম্ভব নয়। আর সেই কৃষির উন্নয়নের জন্য কৃষি সংক্রান্ত যত জিনিসপত্র আছে, চাষের বিশেষ করে কলের লাঙল, তারপরে আধুনিক যে ফসল কাটার মেশিন, হারভেস্টার যেটাকে বলা হয়, এখানে কম্বাইন হারভেস্টার হতে পারে, সিঙ্গেল হারভেস্টার হতে পারে, কীটনাশক, সার কারখানা, ঔষধ, মানে তোমার যে পোকামাকড় দমন করার যে ঔষধগুলো, এই বিষয়গুলো যখন কৃষির সাথে জড়িত তখন যে শিল্প থেকে এই প্রোডাক্টগুলো আসতেছে সেগুলো কিন্তু কৃষির উন্নয়নের ক্ষেত্রে সাহায্য করতেছে। এই দৃষ্টিতে শিল্প কিন্তু কৃষির উন্নয়নের ক্ষেত্রে একটা সহায়ক ভূমিকা পালন করছে, একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জাতীয় আয় এবং মাথাপিছু আয় বৃদ্ধি, যেহেতু শিল্প একটা দেশের অর্থনৈতিক উন্নয়নে একটা বড় ভূমিকা রাখে, কারণ শিল্প থেকে উৎপাদিত দ্রব্য সামগ্রী বিদেশে রপ্তানি করে দেশের ভিতরে বিক্রয় করে কিন্তু প্রচুর পরিমাণে মুদ্রা অর্জন করা যায় এবং তার থেকে মানুষের ভোগ প্রবণতা মেটানো হয়। আবার কর, রাজস্ব, খাজনা, তারপরে বিভিন্ন প্রকার শুল্ক থেকে সরকারের কিন্তু একটা রাজস্ব আয় বাড়ে। যেহেতু মানুষের জনগণের টোটাল আয় বাড়ে, জিডিপি বাড়ে, সেহেতু মাথাপিছু আয়ও এই দৃষ্টিতে বাড়ে। অর্থনৈতিক উন্নয়ন, বিশ্বের যে দেশগুলো আজকে উন্নয়নের চূড়ান্ত সীমায় গেছে তারা অধিকাংশই কিন্তু এই শিল্পের উন্নয়নের মাধ্যমে আসছে। তাই শিল্প একটা দেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে একটা ব্যাপক অবদান রেখে থাকে। এরপর যেটা আছে সেটা হচ্ছে অত্যাধিক জনসংখ্যার চাপ হ্রাস। যেহেতু প্রাচীন প্রথা বা জীবিকার যে সনাতনী প্রথাটা হচ্ছে কিন্তু কৃষি, তো অত্যাধিক জনসংখ্যা যদি এভাবে জনসংখ্যা অত্যাধিক হারে বাড়তে থাকে তাহলে কিন্তু কৃষি জমি কিন্তু দিনের পর দিন কমে যাবে, ফলে কৃষি উৎপাদন করার মতো জমির পরিমাণটা পাওয়া যাবে না। এক্ষেত্রে শিল্পকে যে কাজটা করতে পারে যে কৃষিতে যে জমিটা কমে গেল সেইটুকু, সেই উৎপাদনটা বা সেই কর্মসংস্থানটা কিন্তু শিল্প সাপোর্ট দিতে পারবে। বিভিন্ন ক্ষুদ্র শিল্প, বিভিন্ন কুটির শিল্প, বিভিন্ন বৃহৎ শিল্প এই জায়গায় এদের অত্যধিক জনসংখ্যার চাপ হ্রাস দিতে পারবে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে, তাদের আয় বৃদ্ধি করাতে পারবে এবং সামগ্রিক দেশের উন্নয়নের জন্য এরা কাজ করতে পারে। এরপর যেটা আছে কৃষি যান্ত্রিকীকরণ। যেহেতু ওই যে সবুজ বিপ্লব বা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন কিংবা খাদ্য নিরাপত্তা অর্জন, এই আমরা যেটাকে যেভাবে অভিহিত করি না কোনো, এর কিন্তু প্রধান যে কাজটা করতে হয় সেটা কিন্তু কৃষিকে যান্ত্রিকীকরণ। তাই ছাড়া সনাতন পদ্ধতির কৃষি দিয়ে কিন্তু কাঙ্ক্ষিত মাত্রায় এবং অতিমাত্রায় ফলন ফলানো সম্ভব হয় না। অর্থাৎ আমাদের যে হারে জনসংখ্যার চাপ বাড়ছে, যে হারে খাদ্যের চাহিদা বাড়ছে, সেই অনুযায়ী কিন্তু আমরা খাদ্য উৎপাদন করতে পারবো না যদি কৃষিকে আধুনিক প্রযুক্তির সাথে না নিয়ে আসি, যান্ত্রিকীকরণ না করতে পারি। এই ধরনের ক্ষেত্রে অবশ্যই কৃষিকে যান্ত্রিকীকরণ করতে হবে এবং কৃষিকে যান্ত্রিকীকরণ করতে হলে যন্ত্রপাতির জোগাড় কিন্তু শিল্প দিবে। এখানে কিন্তু শিল্পের একটা বড় ভূমিকা আছে। কর্মসংস্থান সৃষ্টি, যেহেতু আমরা জানি যে বাংলাদেশে কিন্তু দিন দিন জনসংখ্যা বেড়ে যাচ্ছে, এখানে নির্ভরশীল অনুপাত বেড়ে যাচ্ছে। যদি বৃদ্ধিপ্রাপ্ত জনসংখ্যাকে সবাইকে কর্মে নিয়োজিত না করা যায় তাহলে এদের কিন্তু আয় বাড়ানো সম্ভব না, এদের ভোগ প্রবণতা কিন্তু বাড়ানো সম্ভব না। আর ভোগ না বাড়লে কিন্তু উৎপাদনের প্রতি চাহিদাও বাড়বে না, সামগ্রিক চাহিদা না বাড়লে সামগ্রিক যোগানও বাড়বে না, দেশের অর্থনীতি স্থবির অবস্থায় চলে যাবে। এজন্য কর্মসংস্থান সৃষ্টি কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই ক্ষেত্রে শিল্প যে কাজটা করে থাকে, প্রচুর লোকের
কর্মসংস্থানের ব্যবস্থা করে থাকে। তাই বাংলাদেশের অর্থনীতিতে এই শিল্প কর্মসংস্থান সৃষ্টিতে একটা বড় ধরনের গুরুত্ব ভূমিকা পালন করে থাকে। এবার দক্ষ শ্রমিক। শিল্পে কর্মসংস্থান হওয়ার পরে এখানে কিন্তু শ্রমিকের যোগান বাড়তে থাকে, ফলে শ্রমিকের ভিতরে দক্ষতা আস্তে আস্তে কাজ করতে করতে বৃদ্ধি পায়। যেহেতু যার দক্ষতা বেশি তার কিন্তু আবার মজুরিটা বেশি, ফলে মানুষ চেষ্টা করে তার কর্মদক্ষতা বৃদ্ধি করতে বেশি মজুরির আশায়। এই যে একটা টেন্ডেন্সি বা একটা প্রবণতা, এর কারণে কিন্তু শ্রমের দক্ষতা ক্রমান্বয়ে বেড়ে যায়। এরপরে যেটা আছে জীবনযাত্রার মান উন্নয়ন। যেহেতু আমরা একটা পরিসংখ্যানে বলা হয়েছে যে বাংলাদেশে প্রায় দরিদ্র সীমার নিচে 38% লোক অবস্থান করে, আবার অন্য একটি পরিসংখ্যানে বলা হচ্ছে যে এটা চরম দারিদ্র্যের নিচে আছে, প্রায় 14 আমাদের সর্বশেষ যে অর্থনৈতিক সমীক্ষা সেটা বলছে 14% নিচে চরম দারিদ্র্যে। তো যাই হোক, যেভাবেই হোক, জীবনযাত্রার মান যদি উন্নয়ন করতে হয় তাহলে তাদের কি করতে হবে? তাদের ভোগ প্রবণতা বাড়াতে হবে, তাদের ভোগ্য চাহিদাগুলোকে মেটাতে হবে, তাদের মৌলিক চাহিদাগুলোকে কিন্তু অবশ্যই পূরণ করতে হবে। আর এইটা করতে গেলে কিন্তু তাদের আয়ের বা কর্মসংস্থানের ব্যবস্থা করতে হয়, যেটা সৃষ্টি করে শিল্প, এবং শিল্প থেকে আয় বাড়লে দেশের জিডিপি বাড়ে, তারপরে কর্মসংস্থান বৃদ্ধি পায়, সরকারের রাজস্ব বাড়ে, ফলে সরকার আবার এই সমস্ত অঞ্চলের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি বা অন্যান্য কর্মসূচি করে কিন্তু জীবনযাত্রার মান বৃদ্ধি করার ক্ষেত্রে সহযোগিতা করতে পারে। ফলে পরোক্ষভাবে শিল্প কিন্তু জীবনযাত্রার মান উন্নয়নের ক্ষেত্রে একটা ব্যাপক অবদান রেখে থাকে। এইটা হলো জীবনযাত্রার মান উন্নয়নের ক্ষেত্রে। এরপরে আমাদের যেটা আছে কৃষির উপর নির্ভরশীলতা হ্রাস। আমরা জানি যে অধিকতর জনসংখ্যা এবং গ্রামের অধিকাংশ মানুষ তারা কৃষির উপরই নির্ভরশীল। এই কৃষিতে কিন্তু প্রচ্ছন্ন বেকারত্ব বা ছদ্মবেশী বেকারত্ব, এই জিনিসটা কিন্তু আমরা দেখতে পাই। কোন একটা সময় ছিল 80%-এর উপরে 85% লোক ছিল কিন্তু কৃষির উপর নির্ভরশীল। ইদানিং কালে শিল্পের প্রসার হওয়ার সাথে সাথে এই নির্ভরশীলতা কমতেছে, শিল্প খাতে সেবা খাতে মানুষের কর্ম বিভাজন হয়ে গেছে, ফলে এখন সরাসরি কৃষির উপর নির্ভরশীলতা 40%-এ চলে আসছে। আমরা আশা করি যে শিল্পের বিকাশ আরো দ্রুত গতিতে বাংলাদেশে হবে এবং এই কৃষির উপর নির্ভরশীলতা 20% বা তার কাছাকাছি থাকবে। ফলে কৃষির উপর নির্ভরশীলতা কমানোর জন্য শিল্প এবং শিল্পের প্রসার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জন, এটা আমরা বুঝতে পারছি যে কৃষির যে একটা উৎপাদন প্রক্রিয়া বা কৃষির কারণে যেটা হয়ে থাকে, কৃষি কিন্তু অনিশ্চিত একটা উৎপাদন, অনিশ্চিত একটা বিষয় এখানে কৃষিতে চলে আসে। কৃষি উৎপাদন যাই হোক না কেন, কারণ এটা অনেকটা প্রকৃতির উপর নির্ভর করতে হয়। হঠাৎ করে যদি মারাত্মক প্রাকৃতিক দুর্যোগ চলে আসে সেক্ষেত্রে ফসল হানি হতে পারে, কিংবা ওই যে খরা হয়ে গেল, বন্যা, এতে ফসল হানি হতে পারে। ফলে কৃষি উৎপাদনটা অনেকটা অনিশ্চয়তার ভিতর দিয়ে কৃষকদের থাকতে হয়। তো সেক্ষেত্রে অর্থনৈতিক স্থিতিশীলতা ধরে রাখা কিন্তু কঠিন হয়ে যায়, কারণ এক বছর প্রচুর পরিমাণে ফসল ফললো, তারপরে বছর প্রাকৃতিক দুর্যোগে আবার এটাকে ডিমলিশ করে দিয়ে গেলো। তাহলে ফলে হয় কি, এটা স্থিতিশীলতা থাকে না। অর্থনৈতিক উৎপাদনের ভিতরে কৃষি উৎপাদনের ভিতরে ব্যাপক উত্থান পতন লক্ষ্য করা যায়। এইটা রোধ করার ক্ষেত্রে শিল্পের উৎপাদন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, কারণ শিল্প এই ধরনের প্রাকৃতিক বিষয়ের উপর সরাসরি নির্ভরশীল না। ফলে অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জন করার ক্ষেত্রে শিল্প উৎপাদন ব্যাপক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এরপর আছে প্রাকৃতিক সম্পদের ব্যবহার। দেখো, প্রত্যেকটি দেশে কম বেশি প্রাকৃতিক সম্পদ আছে, আমাদের বাংলাদেশেও কিন্তু অনেক প্রাকৃতিক সম্পদ আছে, যেটা আমরা সবগুলো হয়তো এখনো উত্তোলন করে পারি নাই বা এখনো অনেক কিছু খুঁজে পাই নাই। তবে এই যে আমাদের বাংলাদেশে অনেক প্রাকৃতিক সম্পদ আছে, তো বাংলাদেশে প্রাকৃতিক সম্পদ যেগুলো আছে এইগুলোকে যদি আমাদের উত্তোলন করতে হয় বা এইগুলোকে ব্যবহার উপযোগী করতে হয়, তাহলে কিন্তু শিল্পের দরকার। শিল্প ছাড়া কিন্তু এগুলোকে ব্যবহার উপযোগী করা সম্ভব নয়। প্রাকৃতিক গ্যাস আমাদের মাটির নিচে আছে, আমরা যদি এটাকে ব্যবহার উপযোগী না করতে পারি তাহলে আমাদের কোনো কাজে লাগবে না। মাটির নিচে কয়লা আছে, মাটির নিচেই লোহা আছে। আমাদের জয়পুরহাট অঞ্চলে সাম্প্রতিক প্রায়
1.4 কিলোমিটার পুরুত্বের একটা লৌহ স্তর পাওয়া গেছে, যেটা উত্তোলন করলে দেশের অর্থনীতিতে ব্যাপক উপকার আসবে এবং অর্থনীতি অনেকটা এগিয়ে যাবে, এটা ধারণা করা হচ্ছে। তাহলে এইটা যদি আমাদের উত্তোলন করতে হয়, তাহলে এই লৌহ শিল্প আমাদের সমৃদ্ধ হতে হবে। এই জন্য প্রত্যেকটি খনিজ সম্পদ উৎপাদন করা, তার যথাযথ ব্যবহার করা, এই কাজটা করতে গেলে শিল্পের প্রয়োজন। আর শিল্প যদি নিজের দেশে এই ধরনের শিল্প না থাকে, তখন বিদেশিদেরকে এনে আশ্রয় দিতে হয় যে তোমরা যেগুলো তুলে আমাদের যা দিবা দিও, বাকিটা তোমরা নিয়ে যাও। তারা এই সুযোগে তারা বড় শেয়ারটা তারা নিয়ে যায় আর ছোট শেয়ারটা দেশে দিয়ে দেয়। আমাদের ক্ষেত্রে, বাংলাদেশের অর্থনীতির ক্ষেত্রে অবশ্যই শিল্প প্রতিষ্ঠা এবং শিল্পের গুরুত্ব এখানে রয়ে যায়, কারণ এটা না হলে আমাদের অবশ্যই অর্থনৈতিক উন্নয়নকে আমরা সেভাবে নিয়ে যেতে পারবো না। এরপরে যেটা আছে, বিদেশের উপরে নির্ভরশীলতা হ্রাস। এইটা কি, যে আগে কোনো একটা সময় ছিল আমাদের বাংলাদেশের অর্থনীতি ছিল বৈদেশিক সাহায্য নির্ভর, যে কারণে স্বাধীনতার পরবর্তীতে তো আমাদের একটা ভঙ্গুর অর্থনীতিকে উঠায় নেওয়ার জন্য আমাদের বৈদেশিক সাহায্যের কিন্তু প্রয়োজন ছিল। তৎকালীন সময়ে সেই হেনরি কিসিঞ্জার বলেছিলেন যে বাংলাদেশ ইজ আ বটমলেস বাস্কেট, অর্থাৎ তলাবিহীন ঝুড়ি, এ দেশের কখনো উন্নয়ন সম্ভব না, এরা যতই দাও না কোনো এরা কখনো উন্নয়ন করতে পারবে না। নানান প্রকার কথা, নেতিবাচক বক্তব্য বিভিন্ন দেশ থেকে চলে আসছিল। কিন্তু তারপরেও কিন্তু বাংলাদেশ দেখিয়ে দিয়েছে যে না, বাংলাদেশ শুধু বৈদেশিক সাহায্যের উপর নির্ভরশীল একটি দেশ নয়, বাংলাদেশ অবশ্যই নিজেরা কিছু করতে পারে। এবং সম্প্রতি 2015 সালে যে জাতিসংঘ আমাদেরকে মধ্যম আয়ের দেশে আসার যে একটা অবস্থান ঘোষণা করছে এবং 2024 সাল পর্যন্ত আমাদের অর্থনৈতিক স্থিতিশীলতা দেখার যে একটা অবজারভেশন দিয়েছে, এটা কিন্তু আমরা কিন্তু সুন্দরভাবে অর্জন করতে পারতেছি। তাহলে এটা সম্ভব হচ্ছে আমাদের এই শিল্পের বিকাশের কারণে। বাংলাদেশে বিভিন্ন প্রকার শিল্পায়ন হচ্ছে। এরপর যেটা আছে, বৈদেশিক মুদ্রা অর্জন। শিল্প শুধু সে দেশের উৎপাদনের জন্য, সে দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটায় না, সে দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পরে বাকি অংশটা তারা উৎপাদনটুকু তারা কিন্তু বিদেশে রপ্তানি করে থাকে। বাংলাদেশে ওই রকম শিল্প থেকে উৎপাদিত পণ্য সামগ্রী দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা হয়ে থাকে। আমাদের দেশের পোশাক শিল্পের কথা যদি আমরা চিন্তা করি, দেশের পোশাক শিল্প থেকে প্রচুর পরিমাণে তৈরি পোশাক উৎপাদন হয়, যা দেশের চাহিদা মিটিয়ে ম্যাক্সিমাম কিন্তু দেশের বাইরে রপ্তানি করা হয় এবং সেখান থেকে প্রচুর পরিমাণে আমাদের বৈদেশিক মুদ্রা আসে। আমাদের মৎস্য শিল্প, যেটা মৎস্য প্রক্রিয়াজাতকরণ শিল্প আছে, সেখান থেকে প্রচুর পরিমাণে মাছ, হিমায়িত মাছ, এগুলো কিন্তু আমাদের বিদেশে রপ্তানি করা হচ্ছে দেশের চাহিদা মেটানোর পরে। এরকম অনেক শিল্প আছে যেখান থেকে দেশের চাহিদা মিটিয়ে আমাদের চামড়া শিল্প থেকে উৎপাদিত চামড়াগুলো বিদেশে রপ্তানি করা হচ্ছে। বিভিন্ন শিল্প, তারপরে চা শিল্প থেকে জড়িত অনেক শ্রমিক, তাদের কর্মসংস্থান হচ্ছে, আবার এখান থেকে প্রচুর পরিমাণে চা বিদেশে রপ্তানি করা হচ্ছে। পাট শিল্প বাংলাদেশের বলা হয় যেটাকে সোনালী আঁশ, সেটা থেকে সরাসরি পাট রপ্তানি করা হচ্ছে। আবার পাট জাত পণ্য, বিভিন্ন ব্যাগ, কার্পেট, তারপরে বিভিন্ন ধরনের পোশাক, এটা কিন্তু বিদেশে রপ্তানি করা হচ্ছে। ফলে এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা আমরা অর্জন করতে পারতেছি। এরপর যেটা আছে, দৈনন্দিন চাহিদা পূরণ। শিল্প আমাদেরকে কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছে, আমাদের উৎপাদন থেকে জিডিপির বাড়াচ্ছে, আমাদের মাথা পিছু আয় বাড়ানোর ক্ষেত্রে অবদান রাখতেছে। ফলে আমাদের দৈনন্দিন যে চাহিদা পূরণের জন্য যে সমস্ত দরকার জিনিসপত্রের দরকার হচ্ছে, সেগুলো কিন্তু আমাদেরকে শিল্প দিয়ে সহযোগিতা করতেছে। যেমন আমরা দৈনন্দিন ব্যবহারের তেল, তারপর সাবান, কাপড়, জুতা, বিভিন্ন ধরনের আসবাবপত্র, তৈজসপত্র, এইগুলো কিন্তু শিল্প উৎপাদন করে থাকে এবং আমাদের দৈনন্দিন চাহিদা পূরণের ক্ষেত্রে সহযোগিতা করে থাকে, একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এরপর আছে সার্বিক উন্নয়ন। এটা কি, যে একটা দেশের সব দিক দিয়ে উন্নয়নের জন্য, কৃষিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তারপরে মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি করার জন্য, তারপরে
কি বলা যায় এটাকে, তোমার মৌলিক চাহিদা পূরণ করার জন্য, অবকাঠামোগত উন্নয়ন করার জন্য, মানুষের আয় বৃদ্ধি করার জন্য, সবকিছু করার জন্য কিন্তু শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই সবকিছু যখন একসাথে উন্নয়ন হবে তখন কিন্তু সার্বিক উন্নয়নটা ঘটে যাবে। অর্থাৎ শিল্পের পণ্য বিভিন্ন জায়গায় যদি দ্রুত পৌঁছে নিতে হয় তাহলে কিন্তু রাস্তাঘাটের উন্নয়ন করার দরকার, ব্রিজ কালভার্ট আরো উন্নয়ন করার দরকার, কিন্তু একসাথে দেখো কতগুলো উন্নয়ন ঘটে যাচ্ছে। আবার কৃষি পণ্য আবার দ্রুত শহরে পৌঁছানোর জন্য গ্রামের সাথে শহরে কিন্তু যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা লাগছে, শহরকে পরিকল্পিত উপায় তৈরি করা যাচ্ছে, নগর পরিকল্পিত উপায় তৈরি করা লাগছে। এই কাজগুলো কিন্তু করা লাগে, ফলে দেশের সার্বিক উন্নয়ন এই কাজটি করে থাকে। তাহলে এত সময় আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে বাংলাদেশের অর্থনীতিতে শিল্পের গুরুত্ব। এই যে পয়েন্টগুলো আমি বললাম এটার মধ্যে যদি কারোর আরো কিছু জিজ্ঞাসা থাকে তাহলে তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, আর না হলে আমরা পরবর্তী টপিক যেটা আছে সেটা নিয়ে আলোচনা যাব। তাহলে সামনেটা এগিয়ে যায় নাকি? তাহলে এরপরে আমরা যেটা আছে, আমরা কয়েকটি ধারণা শিল্প সংক্রান্ত কতিপয় ধারণা আমাদের একটু জানার দরকার আছে। তার প্রথমে আমরা আসি কুটির শিল্প নিয়ে। কুটির শিল্প কি? কুটির শিল্পটা মূলত নিজস্ব ঘরে বসে পরিবারের সহায়তায় ক্ষুদ্রায়তন যে উৎপাদন কার্য সম্পাদন করা হয় সেটাই হচ্ছে কুটির শিল্প। অর্থাৎ ঘরে বসে বসে যে কাজগুলো করা হচ্ছে এইটা মূলত কুটির শিল্পের ভিতরে পড়বে। এখানে আরো কিছু সংজ্ঞা আছে। কারখানা আইন, বাংলাদেশের যে কারখানা আইন আছে সেটার বক্তব্য হচ্ছে যে যে শিল্পে অনধিক 20 জন লোক কাজ করে, অর্থাৎ 20 জনের কম লোক যে সমস্ত শিল্পে কাজ করবে এই সমস্ত শিল্পগুলোকে কুটির শিল্প বলে ধরে নেওয়া যাবে। আবার 1991 সালে বাংলাদেশের যে শিল্প নীতি হয়েছিল সেটা বলতেছে যে যে সমস্ত প্রতিষ্ঠানের বিনিয়োগ 5 লক্ষ টাকার ভিতরে সীমাবদ্ধ, যেটা এখন টাকার সরবরাহটা বেড়ে গেছে, এখন এসে আমি এটা 91 সাল হবে, আমার এই একটা ঘুরে গেছে, একটু তোমরা ঠিক করে নিয়ে বুঝছো, টাইপিং এর সময় 1991 আমি বলছি, এটা একটু ঠিক করে নিবা। এটা হচ্ছে কুটির শিল্পের ধারণা, যে কুটির শিল্প তাহলে কি জিনিস। একটা শর্ত হচ্ছে ঘরে বসে পরিবারের লোকদের নিয়ে কাজ করবে। দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে 20 জনের সাধারণত বেশি লোক থাকে না। তৃতীয় শর্ত হচ্ছে যে এখানে বিনিয়োগ সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে। এটা হচ্ছে কুটির শিল্প। এরপরে যেটা আছে ক্ষুদ্র শিল্প, সেটা কেমন? সামান্য মূলধন এবং অল্প কর্মচারী নিয়ে গঠিত শিল্পকে আমরা বলবো ক্ষুদ্র শিল্প। এটা কেমন? বাংলাদেশ ক্ষুদ্র শিল্প সংস্থা তারা বলতেছে যে যে সকল শিল্পের জমি ছাড়া স্থায়ী বিনিয়োগের পরিমাণ সর্বোচ্চ হচ্ছে 10 লক্ষ টাকা, এই সমস্ত শিল্পগুলোকে বলা হবে ক্ষুদ্র শিল্প। আর 1991 সালের শিল্পনীতি, এখানেও একটু মিসিং হয়েছে, 91টা করে নিবা, ঠিক করে দেখে নিও, এটা 19 সাল হবে না। যেসব শিল্পের স্থায়ী বিনিয়োগের পরিমাণ, অর্থাৎ এখানের বাজেট বলা হচ্ছে যে সর্বোচ্চ 1.5 কোটি বা 1,50,00,000 টাকার ভিতরে বিনিয়োগ আছে, সর্বোচ্চ পরিমাণে বিনিয়োগ এখানে, এইটা হবে ক্ষুদ্র শিল্প। এরপরে আছে বৃহৎ শিল্প বা লার্জ ইন্ডাস্ট্রি, এটা হবে। তবে এই যে ক্ষুদ্র শিল্প এখানে কিন্তু শ্রমিকের পরিমাণ, আমরা পিছনে আরেকটু আসি, এখানে কিন্তু শ্রমিকের পরিমাণটা আমি হয়তো বলি নাই, এখানে শ্রমিকের পরিমাণ কিন্তু 25 থেকে 99 জন পর্যন্ত সাধারণত ধরা হয়, যে এখানে 25 থেকে 99 জন শ্রমিক সাধারণত কাজ করে। এরপর চলে আসি আমি বৃহৎ শিল্প। বৃহৎ শিল্প হচ্ছে কি, যে সমস্ত প্রতিষ্ঠানে
বিপুল পরিমাণে মূলধন, অনেক শ্রমিক, আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে অত্যাধিক পরিমাণ দ্রব্য সামগ্রী উৎপাদন করে থাকে, সেগুলোকে আমরা বলবো বৃহৎ শিল্প। অর্থাৎ কোনো প্রতিষ্ঠান, কোনো একটি শিল্প প্রতিষ্ঠানের তার নিজস্ব ভবন, জমি জমা এগুলো বাদ দেওয়ার পরে, প্রতিস্থাপন ব্যয়গুলো বাদ দেওয়ার পরে, অর্থাৎ এখানে সেট আপ কস্ট যেটাকে বলা হয়, এটা যদি 30 কোটি টাকার অধিক, তাদের মূলধন যদি 30 কোটি বা তার অধিক থাকে, যেখানে কমপক্ষে 250 জন শ্রমিক কাজ করে, 250 জন শ্রমিক কমপক্ষে, মানে এর বেশি থাকবে সাধারণত, এই ধরনের শিল্পকে বলা হচ্ছে বৃহৎ শিল্প। আরো কিছু শিল্প আমাদের আছে, যেটা আমি এখানে আনি নাই, আমি মুখে বলে দিচ্ছি। সেটা হচ্ছে আমাদের আর একটা শিল্প আছে, আর একটা ধারণা আমি তোমাদের দিতে চাই, সেটা হচ্ছে মাইক্রো শিল্প। ইদানিংকালে, সাম্প্রতিককালে এই কনসেপশনটি আসছে। এখানে বলা হচ্ছে যে নিজস্ব জমি এবং কারখানা ভবন বাদে এদের সম্পদের মূল্য 5 লক্ষ টাকা থেকে 50 লক্ষ টাকা পর্যন্ত হতে পারবে, এবং এখানে শ্রমিক 10 থেকে 24 জন সাধারণত কাজ করে থাকে। এইটাকে বলা হয় মাইক্রো শিল্প। আর একটা শিল্প সাম্প্রতিক কালে এই নামটা শোনা যায়, সেটা হচ্ছে হাইটেক শিল্প। দেখুন, যে হাইটেক পার্ক, এটা হচ্ছে হাইটেক শিল্প। অর্থাৎ এইটা হচ্ছে উচ্চ প্রযুক্তি, জ্ঞান নির্ভর, পরিবেশ বান্ধব গবেষণা উন্নয়নের জন্য সাধারণত তথ্য প্রযুক্তির ব্যবহার করে যে শিল্পগুলো প্রস্তুত করা হয়, বা তথ্য প্রযুক্তির বিকাশের জন্য, তথ্য প্রযুক্তির ব্যবহারকে আরো বেশি মানুষের সহজলভ্য করার জন্য যে পার্কগুলো চূড়ান্ত হয়, শিল্পগুলো গঠিত হয়, সেগুলো হচ্ছে হাইটেক শিল্প। অর্থাৎ এটা মূলত ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যাল কিংবা নেটওয়ার্কিং যে শিল্পগুলো আছে, এই শিল্পগুলো সাধারণত হাইটেক শিল্পের ভিতরে আসে। এখানেও কিন্তু উচ্চ প্রযুক্তি নির্ভর এবং অত্যাধিক জ্ঞান ভিত্তিক শিল্প। এটা গেল। এরপরে আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং শিল্প। অর্থাৎ এই সমস্ত ম্যানুফ্যাকচারিং শিল্পটাও কিন্তু মাঝারি শিল্পের ভিতরে পড়ে, ক্ষুদ্র আর বৃহতের ঠিক মাঝামাঝি। এই সমস্ত প্রতিষ্ঠানে কলকারখানা এবং ভবন বাদে তার সেট আপ কস্ট সহ যদি 10 কোটি টাকার অধিক এবং 30 কোটি টাকার কম, এই যে আছে 30 কোটি টাকার অধিক, আর ওইটা হচ্ছে 10 কোটি থেকে 30 কোটি পর্যন্ত যদি থাকে, তাহলে ওইটাকে আমরা মিডিয়াম ইন্ডাস্ট্রি বা মাঝারি শিল্প বলবো। মূল কিন্তু কনসেপশন এই তিনটে, আর এর মাঝের গুলোরে আবার বিভিন্ন নামে আখ্যায়িত করা হয়, সেটা কিন্তু আমি অলরেডি বলে দিলাম যে মাঝের গুলো হচ্ছে এই নাম। এই হচ্ছে আমাদের বিভিন্ন শিল্প এবং শিল্প সংক্রান্ত কয়েকটি ধারণা। এরপরে যেটা আমরা আছি, সেটা হচ্ছে কতিপয় বৃহৎ শিল্পের গুরুত্ব। বাংলাদেশে আমাদের যে বৃহৎ শিল্পগুলো আছে, তার কয়েকটি শিল্পের গুরুত্ব। আমাদের পাট শিল্প, আমরা জানি যে পাট হচ্ছে বাংলাদেশের সোনালী আঁশ। এখানে বৃহৎ জনগোষ্ঠীর কর্মসংস্থান আছে। বাংলাদেশে যে পরিমাণে পাট শিল্প বা যে পরিমাণে পাট উৎপাদন হয়, তা এই পাট শিল্পগুলোর মাধ্যমেই এটা প্রক্রিয়াজাতকরণ করা হয়ে থাকে। এখান থেকে পাটজাত পণ্য উৎপাদন করা হয়, এখানে দড়ি উৎপাদন করা হয়, ব্যাগ উৎপাদন করা হয়, বস্তা উৎপাদন করা হয়, চট উৎপাদন করা হয়, পাট দিয়ে বিভিন্ন কার্পেট তৈরি করা হয়, এবং বিভিন্ন ধরনের জিনিসপত্র এখান থেকে এটা থেকে তৈরি করা হয়। এবং এর সাথে কিন্তু বিশাল জনগোষ্ঠী, তাদের কর্মসংস্থান জড়িত। পাট চাষের সাথে প্রায় বাংলাদেশে 50 লক্ষ লোক, পাট ব্যবসা এবং পাট শিল্পের সাথে জড়িত সরাসরি প্রায় 2 লক্ষ বা তারও বেশি। আমাদের খুলনাতে পাট কল রয়েছে অনেকগুলো, নারায়ণগঞ্জে আছে, চট্টগ্রামে আছে, এবং বিভিন্ন জায়গায় এরকম পাট কল আছে, এবং পাট শিল্পের সাথে বিভিন্ন লোকের কর্মসংস্থান জড়িত। এরপর যেটা আছে রাজস্ব, অর্থাৎ এই পাটজাত পণ্য বিদেশে রপ্তানি করে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করা হয়, এবং এই পাট শিল্প থেকে প্রতি বছর সরকারি কোষাগারে অনেক অর্থ জমা হয়ে থাকে। পরিবেশ রক্ষা, প্লাস্টিক বা পলিথিনের জিনিসপত্র যেমন পরিবেশ বিপর্যয় করতে পারে, পাট কিন্তু পরিবেশ বান্ধব একটি জিনিস, এবং পাটজাত পণ্যগুলো কিন্তু দ্রুত মাটিতে পচে যায়, ফলে
মাটির গুণাগুণ নষ্ট করে না, পরিবেশ নষ্ট করে না, ড্রেনে পানি জলাবদ্ধতা সৃষ্টি করে না, এই ধরনের বিভিন্ন দিক থেকে পরিবেশকে সুরক্ষা করে থাকে। পাট রপ্তানি আয়ের একটা উৎস, যেহেতু আমরা যে রপ্তানি করে থাকি পাট এবং পাটজাত পণ্য থেকে প্রায় 10% আসে এই খাত থেকে। শিল্পের সহায়ক পাট থেকে উৎপাদিত যে সুতা এবং সেটা দিয়ে বিভিন্ন ধরনের পাটের দড়ি, সুতা, চট দিয়ে বিভিন্ন থলে, মাদুর, কার্পেট, বিভিন্ন ধরনের জিনিসপত্র তৈরি করা হয়। এইগুলো, এই শিল্পগুলো কিন্তু পাটের সহায়ক শিল্প, এদেরও কিন্তু বিকাশ ঘটে। এই গেল আমাদের মূলত পাট শিল্প, বৃহৎ শিল্পের ভিতরে। এরপরে আছে আমাদের আরো একটি বৃহৎ শিল্প, পোশাক শিল্প। এটা আমাদের বর্তমান সময়ের একটি গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশের অর্থনীতিতে বড় ধরনের অবদান এটা আরএমজি, যেটাকে বলা রেডিমেড গার্মেন্টস, এটা রেখে থাকে। এটা স্বনির্ভর পরিবার। এখানে যেটা হয়ে থাকে যে এখানে অনেক সংখ্যক মানুষ এই পোশাক শিল্পে বা গার্মেন্টসে কাজ করে, তাদের পরিবারকে স্বনির্ভর করে নিচ্ছে, এবং অধিকাংশ পরিবারের নারী যারা আছে এখানে কাজ করে থাকে। যেহেতু নারী পুরুষ উভয় যখন আয় করে থাকে, তখন কিন্তু পরিবারের একটা স্বনির্ভরতা চলে আসে। এই কাজটা কিন্তু এই পোশাক শিল্পের মাধ্যমে হয়ে থাকে। বস্ত্র শিল্পের উন্নয়ন। পোশাক শিল্প যখন কাপড় সাপ্লাই দেওয়া লাগে, তখন এই কিন্তু বস্ত্র শিল্পগুলো কিন্তু ওই তুলা থেকে সুতা বা সুতা থেকে কাপড় উৎপাদন করার যে অন্যান্য শিল্পগুলো আছে, সেগুলো কিন্তু সহায়ক শিল্পগুলো হিসেবে এগুলোরও কিন্তু উন্নয়ন ঘটে। কারণ ওখানে উন্নত মানের কাপড় সরবরাহ করতে গেলে তাদেরকে উন্নত মানের কাপড় তৈরি করতে হয়, ফলে তাদেরও কিন্তু উন্নয়ন ঘটে থাকে। ব্যাংক বীমা সম্প্রসারণ। এই পোশাক শিল্পের সাথে জড়িত বিপুল জনগোষ্ঠী, তাদের বেতন ভাতা, তাদের অর্থ রাখা, সঞ্চয় করা বা এই বিভিন্ন ধরনের বিষয়ের জন্য এখানে ব্যাংক বীমার সম্প্রসারণ ঘটে থাকে। কিংবা এই শিল্পর বিভিন্ন কাঁচামাল ক্রয়, শিল্পের লেনদেনের জন্য প্রচুর পরিমাণে অর্থের লেনদেন হয়ে থাকে। এই কারণে এই সমস্ত অঞ্চলে ব্যাংক বীমার সম্প্রসারণ হয়ে থাকে, এইগুলোকে কেন্দ্র করে। মৌলিক চাহিদার সম্প্রসারণ ঘটে, এটা পূরণ ঘটে। পোশাক শিল্পের মানুষ এখানে প্রচুর পরিমাণ লোক কর্মসংস্থান করে, ফলে এরা আয় করে থাকে। আয় করলে তাদের ভোগ প্রবণতা বাড়ে এবং মৌলিক চাহিদা তারা পূরণ করতে সক্ষম হয়। কর্মসংস্থান সৃষ্টি, যেহেতু আগে বলছি যে ব্যাপক লোকের এখানে একটা কর্মসংস্থান, এখানে নারীর কর্মসংস্থানটা বিশেষ করে বেশি হয়। বৈদেশিক মুদ্রা অর্জন। রেডিমেড গার্মেন্টস থেকে আমরা প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকি, এটা বিদেশে রপ্তানি করে এখান থেকে সরাসরি পোশাক বিক্রি করে আবার এই রপ্তানি থেকে যে আমদানি রপ্তানি শুল্ক সরকার আয় করে থাকে, সেখান থেকে রাজস্ব আদায় হয়ে থাকে। এখানে নারীর ক্ষমতায়ন, অর্থাৎ নারী যদি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়, তাহলে পারিবারিক বিভিন্ন ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণে সে অবদান রেখে থাকে। এটাই মূলত নারীর ক্ষমতায়ন। এই কাজটি কিন্তু রেডিমেড গার্মেন্টস বা আরএমজিতে আমরা লক্ষ্য করে থাকি। সহায়ক শিল্পের বিকাশ। বিভিন্ন ধরনের এর সহায়ক শিল্প, এর সাথে সাপোর্টিং যে শিল্পগুলো, সেগুলোর বিকাশ ঘটে থাকে। উদ্যোক্তা শ্রেণী তৈরি হয়। এই পোশাক শিল্পকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের উদ্যোক্তা শ্রেণী আমরা লক্ষ্য করি। নারী উদ্যোক্তা থাকে, তার ভিতরে অনেক ছেলেদের ভিতরে অনেক উদ্যোক্তা থাকে, বিভিন্ন পোশাক, টি শার্ট বা অন্যান্য জিন্সের প্যান্ট, এগুলো নিয়ে তারা অনেকে ব্যবসা করে থাকে। আবার নারীদের ভিতরে অনেকে আবার মেয়েদের বিভিন্ন কাপড় চোপড় নিয়ে তারা বিভিন্ন ডিজাইন করে তারা ব্যবসা বাণিজ্য করে থাকে। সেখান থেকে আরো একটি ব্যবসার সম্প্রসারণ ঘটে থাকে। রাজস্ব আয়। এই যাবতীয় কার্যক্রম থেকে প্রচুর পরিমাণে রাজস্ব আয় হয়ে থাকে। এবং পরিবহন এবং শিপিং ব্যবসা, যেটা এই যে রেডিমেড গার্মেন্ট, যেটা আমরা বললাম যে এখান থেকে উৎপাদিত পণ্য সামগ্রী বিদেশে রপ্তানি করার জন্য কিন্তু জাহাজীকরণ করা হয়ে থাকে, ফলে জাহাজী ব্যবস্থার উন্নয়ন ঘটে থাকে। আবার জাহাজে মাল পৌঁছে দেওয়ার জন্য কিন্তু সড়ক পথে এটা করা হয়ে থাকে, ফলে পরিবহন ব্যবস্থার কিন্তু উন্নয়ন ঘটে থাকে এবং বাজার সৃষ্টি হয়ে থাকে। বিভিন্ন দেশে এটা রপ্তানি করে তাদের চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ করার জন্য এখানে একটা ব্যাপক বাজার সৃষ্টি হয়ে থাকে। এরপর আছে চা শিল্প। এখানে কিন্তু কর্মসংস্থান আছে ব্যাপক সংখ্যক লোকের। এখানে শিক্ষিত অশিক্ষিত সকল প্রকার লোকের কর্মসংস্থান আছে। এটা বৈদেশিক মুদ্রা অর্জন করা হয়। প্রচুর পরিমাণে দেশের নিজস্ব চাহিদা চা আমরা পান করি এবং বাইরেও আমরা রপ্তানি করি, প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা আমরা অর্জন করি। পরিবেশ বান্ধব। চা শিল্পটা একটা পরিবেশ বান্ধব। এখানে যেখানে চা গাছ থাকে সেখানে বৃষ্টিপাত বেশি হয় এবং সেই অঞ্চলের পরিবেশ সুরক্ষা হয়ে থাকে এবং ছায়া সুনিবিড় একটা সুন্দর পরিবেশ সেখানে লক্ষ্য করা যায়। চাহিদা পূরণ, এটা আমাদের দেশের চাহিদা পূরণ করে এবং বিদেশে আমরা রপ্তানি করে থাকি। জমির ব্যবহার। এখানে বিশেষ করে চা শিল্পে যেটা হয়ে থাকে যে জমির ব্যবহার সঠিকভাবে হয়ে থাকে। এখানে পাহাড়ি জমিতে চা চাষ করার ফলে জমির ব্যবহার হয় এবং জমির ক্ষয় রোধ হয়ে থাকে। এখানে গাছগাছালি থাকার কারণে জমিটা নষ্ট হয় না।
ব্যবসায় সম্প্রসারণ, চাকে কেন্দ্র করে অনেকে ব্যবসা বাণিজ্য করে থাকে, আবার অনেকে চার দোকান দিয়ে নিজের কর্মসংস্থান পেট চালিয়ে থাকে। সহায়ক শিল্পের বিকাশ, চাকে কেন্দ্র করে বিভিন্ন প্যাকেজিং শিল্প হতে পারে, তারা এই যে মোড়কজাতকরণ করে, লেবেলিং করে, বিভিন্ন শিল্প এর সহায়ক শিল্প হয়ে থাকে, এদের বিকাশ ঘটে। অর্থনৈতিক উন্নয়ন ঘটে থাকে, রাজস্ব আয় বৃদ্ধি পেয়ে থাকে। এই গেল আমাদের চা শিল্প। এবার আমরা চলে আসি শিল্পনীতি কি জিনিস। কোন দেশের শিল্প খাতের সংস্কার, উন্নয়ন তথা শিল্প ব্যবস্থাপনা সংক্রান্ত যে সরকারি নীতিমালা আছে সেগুলোকে আমরা বলি শিল্পনীতি। শিল্পনীতিতে শিল্প মালিকানার ধরন কেমন হবে, পুঁজি বিনিয়োগের কতটুকু হবে, বিভিন্ন প্রাতিষ্ঠানিক সুযোগ সুবিধা কেমন থাকবে, শ্রমিক মালিক সম্পর্ক কেমন থাকবে, শিল্পায়নের কৌশলটা কি হবে, আমদানি রপ্তানি বিকল্পন কৌশল কি হবে, সকল কিছু সেখানে লিপিবদ্ধ থাকে। এটা হচ্ছে শিল্পনীতি। আর বাংলাদেশের সর্বশেষ যে শিল্পনীতি 2010 হয়েছিল সেটার বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করি, সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে বেসরকারীকরণ। এই শিল্পনীতি 2010-এ কিন্তু বেসরকারীকরণ বা প্রাইভেটাইজেশন যেটা হয়েছিল এইটার উপরে ব্যাপক গুরুত্ব আরোপ করা হয়েছে, কারণ সাম্প্রতিককালে বাংলাদেশের বিভিন্ন সরকারি বা জাতীয়করণকৃত শিল্প থেকে প্রচুর পরিমাণে লোকসান দেখা দেয়। এই বেসরকারীকরণের দিকে সরকার চিন্তা ভাবনা করছে, বিশেষ করে প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকার জন্য প্রত্যেকটি কোম্পানিকে আরো বেশি ম্যাচিউর হতে হবে, সেই কারণে কিন্তু বেসরকারীকরণের এই খাতটাকে সরকার গুরুত্ব দিয়েছে। মধ্যম আয়ের দেশ, যেহেতু বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশ হিসেবে ইতোমধ্যে মধ্যম আয়ের দেশের যে স্তরে প্রবেশ করেছে এবং সেটিকে ধরে রাখা যায় এবং এখান থেকে আরো বেশি সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় যেভাবে, সেজন্য বিভিন্ন প্রকার শিল্প স্থাপন এবং তাদের যে সুযোগ সুবিধাগুলো দেওয়া যায় সেই বিষয়গুলো নিয়ে শিল্পনীতি 2010 পাস হয়। কর্মসংস্থান, যেহেতু আমাদের এখানে প্রচুর পরিমাণ যত কর্মসংস্থান দেশের ভিতরে সৃষ্টি করা যায়, এই জন্য কিন্তু কর্মসংস্থানের একটা ব্যাপক পরিকল্পনা শিল্পনীতি 2010-এ গ্রহণ করা হয়েছে। এরপর যেটা আছে সেটা হচ্ছে নারী উদ্যোক্তা, অর্থাৎ নারী উদ্যোক্তাগুলোকে এই ইপিজেড এর ভিতরে একটা কোটা দেওয়া হয়েছে এবং সেখানে তাদের প্রায় 10 থেকে 15% অর্থ 10% সুদে নারী উদ্যোক্তাদের জন্য সংরক্ষণ করা হয়েছে এবং বিশেষ করে সুদের হারের ভিতরে তাদের কিছু ছাড় দেওয়া হয়েছে। আমলাতান্ত্রিক জটিলতার অবসান, অর্থাৎ বিভিন্ন শিল্প করার ক্ষেত্রে যদি কোনো আমলাতান্ত্রিক জটিলতা থাকে, জমি পাস করা বা ওখানে অনুমোদন দেওয়া, পানি, বিদ্যুৎ, টেলিফোন লাইন এগুলো দেওয়ার ক্ষেত্রে কোনো সরকারি আমলাতান্ত্রিক জটিলতা না থাকে, সেই ধরনের দ্রুত তারা ওয়ান স্টপ সার্ভিস পেতে পারে, এক জায়গা থেকে সব সার্ভিস গুলো পেতে পারে, এরকম সুযোগ সুবিধা বিভিন্ন শিল্পনীতির ভিতরে গ্রহণ করা হয়েছে। সার কারখানা স্থাপন, অর্থাৎ বাংলাদেশে যেহেতু কৃষি ভিত্তিক দেশ, কৃষির উন্নয়নের জন্য প্রচুর পরিমাণে সারের প্রয়োজন হয়, এজন্য সার কারখানা স্থাপন করার জন্য সরকার এই শিল্পনীতিতে বিশেষ নজর দিয়েছে এবং আমাদের যে বার্ষিক 5,77,000 মেট্রিক টন সারের যে চাহিদা আছে সেটা যাতে পুরোপুরি আমরা দেশ থেকে করতে পারি, বিদেশ থেকে সার আমাদের না আনা লাগে, সেজন্য সরকার এটার উপর নজর দিয়েছে এবং এখানে গুরুত্ব আরোপ করা হয়েছে। এবার ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের অগ্রাধিকার, অর্থনৈতিক উন্নয়নের জন্য, কর্মসংস্থান বৃদ্ধির জন্য, দেশে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের আরো প্রসারের জন্য অগ্রাধিকার দেওয়া হয়েছে এবং তাদের বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা, বিভিন্ন প্যাকেজ ঘোষণা করা হয়েছে যাতে তারা বেশি বেশি করে এই ক্ষুদ্র মাঝারি শিল্পগুলো গড়ে উঠতে পারে, ফলে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখে। শিল্প খাতের অবদান বৃদ্ধি, অর্থাৎ একটি দেশের জাতীয় উন্নয়নে শিল্প খাতের অবদান যদি বৃদ্ধি করা না যায় তাহলে কিন্তু দেশের অর্থনৈতিক উন্নয়নটা অত দ্রুত সম্ভব হয় না। তাই শিল্পের অবদান যতটুকু পার্সেন্টেজ আছে তার থেকে আরো বাড়িয়ে নিয়ে যাওয়া যায় যাতে, সেজন্য তাদের কর্মসংস্থান বৃদ্ধি করা, সেখান থেকে রাজস্ব আয় বৃদ্ধি করা, সমস্ত বিষয় কাঙ্ক্ষিত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য শিল্পনীতি 2010 এটা করা হয়েছে। বন্ধ শিল্প কলকারখানাগুলো চালু, আমরা জানি অনেক শিল্প কলকারখানা তাদের উৎপাদনের কারণে বা তাদের স্ট্র্যাটেজির কারণে বন্ধ হয়ে গেছে, এটা যাতে আবার চালু করা যায়, যেন সরকারি যত প্রকার সহযোগিতা লাগে সেটা করা হবে। বৈদেশিক বিনিয়োগ, এটা বিদেশিরা যদি আমাদের দেশে বিনিয়োগ করতে চায় তাদেরকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেওয়া হবে, বিশেষ করে ইপিজেড এর বিনিয়োগের ক্ষেত্রে তাদেরকে ট্যাক্স হলিডে দেওয়া হতে পারে, তাদেরকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিয়ে দেশে বিনিয়োগে আকৃষ্ট করা হবে। অবকাঠামোগত উন্নয়ন, এই অঞ্চলগুলোতে অবকাঠামোর উন্নয়ন, পানি, গ্যাস, বিদ্যুৎ, অন্যান্য সুযোগ সুবিধা, টেলিফোন সুবিধা এবং উৎপাদিত পণ্য দ্রুত আবার জাহাজীকরণের ক্ষেত্রে যেন কোনো জটিলতা সৃষ্টি না হয় সে ব্যবস্থা এখানে করা হয়েছে। কৃষি নির্ভর শিল্প স্থাপন, যাতে কৃষি নির্ভর আলোচনা তখন শুনলে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি যে আজকে আমরা পরবর্তী ক্লাসে আমি অবশ্যই তোমাদের আবার জানাই দেব। সেই পর্যন্ত তোমরা সবাই আমার সাথে থাকবে। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ স্যার।